বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পরিণতি ও সুশাসন ক্লাস শুরু করছি। আমি নাজিবা আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দনিয়া কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাস আমার তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে পরিণতি ও সুশাসন বিষয়ের ক্লাস নেব, প্রথম পত্র। গত ক্লাসেও আমরা পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের কিছু অংশ পড়িয়েছিলাম। আজকে আমি বাকি অংশ আজকে পড়াবো। তো আমরা গত ক্লাসের কিছু আলোচনা আজকে তুলে ধরব। তো গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা একটু দেখো। বিষয়টা হলো পরিণতি ও সুশাসন, আর তোমাদের বিষয় কোড হলো 269। তো আমরা প্রথম অধ্যায় পড়িয়েছিলাম পরিণতি ও সুশাসন পরিচিতি। তো গত ক্লাসে পরিণতি ও সুশাসনের যে অংশটুকু পড়িয়েছিলাম তা হলো পরিণতি বলতে কি বুঝো, পরিণতির পরিধি ও বিষয়বস্তু, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। তো পরিণতি বলতে কি বুঝো তোমাদের অবশ্যই মনে আছে। ইংরেজি সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস হতে এসেছে, যার অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। নাগরিক বলতে কি বুঝি? নাগরিক বলতে আমরা বুঝি নগরের অধিবাসীকেই নাগরিক বলা হয়। তো নগর কি? ছোট ছোট রাষ্ট্র, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রকে প্রাচীনকালে নগর রাষ্ট্র বলা হতো, আর নাগরিক বলা হতো সেই নগরের অধিবাসীকে নাগরিক বলা হতো। শব্দগত অর্থে এভাবেই পরিণতির সংজ্ঞা আমরা দিয়ে থাকি। আর সংস্কৃতিতে পুরো বা পুরী থেকে পৌর কথার উৎপত্তি। পৌর অর্থ নগর। তাহলে আমরা কি পেলাম? পরিণতি। শাব্দিক অর্থে পরিণতি বলতে আমরা কি বুঝি? আর যদি এটা আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলা যায় নাগরিকের অধিকার, কর্তব্য এবং তার জীবনযাত্রার মান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করে সেই শাস্ত্রকে বলা হয় পরিণতি ও সুশাসন। আমরা সংক্ষেপে আলোচনা করছি, যেহেতু এই ক্লাসটা ছিল, এই পড়ানোটা ছিল গত ক্লাসের। এরপরে হলো পরিধি ও বিষয়বস্তু। পরিণতির পরিধি ও বিষয়বস্তু। পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, অর্থাৎ নাগরিকের জীবনের সমস্ত কার্যাবলী পরিণতি বিষয়ের অন্তর্ভুক্ত। অতএব বলা যায় যে পরিণতির পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। এরপরে হলো পরিণতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। একজন সুনাগরিক হিসাবে বেঁচে থাকতে হলে, সুনাগরিকতা অর্জন করতে হলে অবশ্যই পরিণতি পাঠ করা প্রয়োজন। পরিণতি সুনাগরিক হওয়ার শিক্ষা দেয়। পরিণতি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার শিক্ষা দেয়। পরিণতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জনের শিক্ষা দেয়। মানুষের অধিকার, কর্তব্য নিয়ে আলোচনা করে। মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অতএব একজন সুনাগরিক হিসাবে অবশ্যই পরিণতি পাঠ করা একান্ত প্রয়োজন। তো এ পর্যন্ত যে আলোচনা করলাম সেটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। এতক্ষণ আমি তোমাদেরকে সংক্ষেপে গত ক্লাসের কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা আজকের ক্লাসে যা পড়বে তোমরা, তোমাদেরকে পড়াবো, সেটা আমি একটু দেখাচ্ছি। একটু আমরা এদিকে নজর দেই। আমরা যা পড়াবো তা হলো, প্রথম হলো পরিণতি ও আধুনিক নাগরিকত্ব বোধ কি। দ্বিতীয় হলো পরিণতি ও মানবতা বোধ কি। তারপরে সুশাসন বলতে কি বুঝো। 4 নম্বর হলো সুশাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। 5 হলো বাংলাদেশে সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বর্ণনা করো।
তারপরে হলো পরিণতি ও সুশাসনের সাথে অন্যান্য সমাজ বিজ্ঞানের সম্পর্ক কী। আমরা আজকে এই আলোচনাগুলো, এই 6টা টপিকস আমরা আজকে আলোচনা করব। তোমাদেরকে আবারও বলি যে তোমরা তোমাদের বিষয়টার নাম, সাবজেক্টটার নাম জানবে তো অবশ্যই এবং জানো, কিন্তু অনেক সময় দেখা যায় তোমরা কোডটা মনে রাখো না। কোডটা, সাবজেক্ট কোডটা অবশ্যই মনে রাখতে হবে এবং তোমরা মনে রাখবে। সাবজেক্ট কোডটা হলো 269, সাবজেক্ট কোডটা মনে রাখবে। তো আমরা শুরু করি। পরিণতি ও আধুনিক নাগরিকত্ব বোধ কী। তো এখানে দুটি শব্দ, একটা হলো পরিণতি, একটা হলো আধুনিক নাগরিকত্ব। তো পরিণতি কি আমি আজকেও তোমাদের কিছুটা ধারণা দিয়েছি। তো এরপরে আধুনিক নাগরিকত্ব। তো পরিণতির যে ধারণাটুকু আমি দিলাম সেটা হলো নাগরিক কি, নাগরিকের কাজ কি, নাগরিকের অধিকার কি, কর্তব্য কি, সেগুলি। এই নাগরিকের অধিকার এবং কর্তব্যগুলো যখন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করে এবং করেছে, এটাই হলো আধুনিক নাগরিকত্ব বোধ। যেমন আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি এখন আর নিজেকে কোনো একটা সমাজের অথবা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে চিন্তা করে না। প্রত্যেক ব্যক্তি এখন তাকে বিশ্বের নাগরিক হিসাবে ভাবে এবং এটা ভেবেই সে গর্ববোধ করে। কারণ তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে এখন বিশ্বকে একটা গ্রামের মতো মনে করা হয় এবং পুরো বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়েছে বলা হয়। সেজন্যই কোনো ব্যক্তি শুধুমাত্র একটি রাষ্ট্রের নাগরিক না, একজন নাগরিক সারা বিশ্বের নাগরিক। সে কোনো বিশ্বের কোনো অংশের মানুষের সমস্যা হলে সে তার সমস্যাকে নিজ সমস্যা হিসাবে মনে করে এবং সেভাবেই সে সেই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হয়। অতএব বলা যায় যে পরিণতি শুধুমাত্র নাগরিকতা বোধ না, এটা বর্তমানে আধুনিক নাগরিকত্ব বোধে পরিগ্রহ হয়েছে। অর্থাৎ আধুনিক নাগরিকত্ব বোধ বলতে যেটা বোঝায় তা হলো নাগরিক শুধুমাত্র নিজ ব্যক্তির কথা চিন্তা করবে না, নিজ পরিবারের কথা চিন্তা করবে না, নিজ রাষ্ট্রের কথা চিন্তা করবে না, সে চিন্তা করবে সারা বিশ্বের কথা। সারা বিশ্বের নাগরিক হিসাবে তার অধিকারের কথা চিন্তা করবে, সারা বিশ্বের নাগরিক হিসাবে সে তার কর্তব্য পালন করতে সচেষ্ট হবে। সে যখন দেখবে যে বিশ্বের কোনো একটা অংশে সমস্যার সৃষ্টি হয়েছে, অন্য বিপন্ন মানুষ যখন অকাতরে প্রাণ দিচ্ছে, তখন সে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। এটাই হলো আধুনিক নাগরিকত্ব বোধ। আর প্রাচীনকালে যে নাগরিকতা ছিল, সেই নাগরিকতা ছিল শুধুমাত্র ব্যক্তি তার নিজের কথা চিন্তা করত, শুধুমাত্র তার পরিবারের কথা চিন্তা করত। কিন্তু এখন আর আমরা কিন্তু সেটা করি না। আমরা চিন্তা করি বিশ্বের যে কোনো অংশের বিপন্ন মানুষের, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর কথা আমরা চিন্তা করি। এখন এটাকেই বলা হয় আধুনিক নাগরিকত্ব বোধ। আমার মনে হয় তোমরা এটুকু পরিণতি ও আধুনিক নাগরিকত্ব বোধ কি এটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপরে হলো পরিণতি ও মানবতা বোধ। তো পরিণতি কি তোমরা অবশ্যই ভালোভাবেই শিখেছো এবং বুঝতে পারতেছো। আর মানবতা বোধ কি? মানবতা বোধ হলো এক ধরনের চেতনা, যে চেতনার বশে মানুষ অপরের কষ্টে অপরের দুঃখে সে দুঃখ পায়, অন্যের সুখবরে সে আনন্দ অনুভব করে। এই যে একটা মানবিক চেতনা, এটাকেই বলা হয় মানবতা বোধ। অর্থাৎ যেটাকে আমরা বলি মমত্ববোধ, অন্যের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে প্রেম, আমাদের যে তার প্রতি যে সহানুভূতি, এটাকেই বলা হয় মানবতা
বোধ। তাহলে পৌরনীতি যেখানে নগর রাষ্ট্রের অর্থাৎ ক্ষুদ্র অঞ্চলের ক্ষুদ্র জায়গার কথা চিন্তা করে মানুষের উন্নয়নের কথা চিন্তা করত, কিন্তু সেখানে মানবতা বোধ সারা বিশ্বের মানুষের কথা চিন্তা করে তারপরে তার সমাধান দিতে চেষ্টা করে, তার জন্য কোনো মানুষের জন্য কিছু করার চেষ্টা করে। এটাকেই বলা হয় মানবতা বোধ। অর্থাৎ সারা বিশ্বের মানুষের জন্য কিছু একটা ভালো কিছু করতে হবে, এটাকে বলা হয় মানবতা বোধ। কোনো মানুষ যদি অসহায় থাকে, কোনো অঞ্চলের বিশ্বের কোনো অঞ্চলের মানুষ যদি না খেয়ে অনাহারে থাকে, কষ্ট পায়, তখন যে অঞ্চলের মানুষ উন্নত, তাদের খাবার আছে, তাদের অন্য সম্পদ আছে, সেই সম্পদগুলো দিয়ে তারা ওই বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এটাকেই বলা হয় মানবতা বোধ। অর্থাৎ আত্মার সম্পর্ক আছে কিন্তু রক্তের সম্পর্ক হয়তো নাই, পরিচিত কোনো জন না। এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জাতি কোনো কিছুই বিচার করা হবে না। এখানে সবার উপরে মানুষই সত্য, অর্থাৎ মানুষের কষ্টে মানুষই পাশে গিয়ে দাঁড়াবে। এখানে কোনো কোন ধর্মের মানুষ বিপদে আছে, কোন বর্ণের মানুষ বিপদে আছে সেটার কথা চিন্তা করবে না। এই যে মমত্ব বোধ, এটাকেই বলা হয় মানবতা বোধ। তো পৌরনীতি সেই মানবতা বোধের শিক্ষা দেয়। এক কথায় বলা যায় পৌরনীতি ও মানবতা বোধ একই সূত্রে গাঁথা। 3 নম্বর হলো সুশাসন বলতে কি বুঝো। তো এখানে সুশাসন, সু অর্থ ভালো, শাসন অর্থ পরিচালনা। অতএব শব্দগত অর্থে আমরা সুশাসন বলতে বুঝি ভালো শাসন পরিচালনা করা হয়। কোথায় করা হয়? রাষ্ট্রে করা হয়। এখন সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স শব্দটির আগে গুড প্রত্যয়টি যুক্ত করে গুড গভর্নেন্স শব্দটি উদ্ভাবন করা হয়েছে, যার প্রতিশব্দ হলো সুশাসন। তাহলে কি হলো? সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। গভর্নেন্স শব্দের আগে গুড প্রত্যয়টি যুক্ত করে গুড গভর্নেন্স শব্দটি এসেছে। তো সুশাসনের সুর অর্থ ভালো, শাসন অর্থ পরিচালনা করা। অতএব আমরা বুঝতে পারি সুশাসন অর্থ ভালো শাসন ব্যবস্থা। এখন ভালো শাসন ব্যবস্থা হলো কল্যাণমূলক শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থায় জনগণের কল্যাণ সাধিত হয় সেই শাসন ব্যবস্থাকে বলা হয় সুশাসন। তাহলে সুশাসন আমরা বলতে পারি যে রাষ্ট্রের দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, আইনের শাসন বিদ্যমান রয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় সুশাসন। অর্থাৎ জনগণের অধিকার সুরক্ষিত থাকবে, অর্থাৎ জনগণ তার অধিকার ঠিকভাবে আদায় করতে পারবে, এরকম শাসন ব্যবস্থাকে সুশাসন বলা হয়। স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় সুশাসন। আমরা পরেরটায় আসি 4 নম্বরে, সুশাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সুশাসনের বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব এখন। প্রথম হলো স্বচ্ছতা, তারপরে হলো দায়িত্বশীলতা, তারপরে হলো সাম্য, তারপর সেবাধর্মী মনোভাব, বিকেন্দ্রীকরণ। আমরা এই কয়টাই আজকে বুঝাবো। এখন স্বচ্ছতা বলতে কি বুঝি? সরকার যে সমস্ত নীতি নির্ধারণ করবে জনগণের কল্যাণের জন্য, সেই নীতিগুলি সমস্ত দেশের আপামর জনসাধারণ সেগুলো জানবে, সেটাকেই বলা হয় স্বচ্ছতা। অনেক সময় দেখা যায় সরকার নীতি নির্ধারণ করে কিন্তু সেই নীতিগুলো জনগণের কাছে স্পষ্ট না, তখন ভালো নীতি হলেও জনগণ সরকারের সমালোচনা করে। তো যদি যে নীতিগুলি সরকার নির্ধারণ করে জনগণের জন্য ভালো নীতি, সেই নীতিগুলি যদি জনগণ জানতে পারে তাহলে তারা মনে করে যে আমাদের শাসক আমাদের জন্য ভালো কাজ করতেছে। তো এরকম স্বচ্ছতা যদি থাকে তাহলে রাষ্ট্রে সুশাসন বিদ্যমান হয়েছে বলে ধরে নেওয়া হয়। তারপর হলো দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা বলতে আমরা বুঝি যে কাজই থাকি না কেন, ঊর্ধ্বতন কর্মকর্তাই হই আর নিম্নস্তরের কর্মচারী হই না কেন, যে যেখানে কাজ করবে সে তার সেই কাজ
দায়িত্ব নিয়ে করবে এবং তার সেই কাজগুলো সুচারুরূপে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এবং তার কাজ সে ভালোভাবে করার ইচ্ছা পোষণ করবে এবং করবে, এটাকে বলা হয় দায়িত্বশীলতা। এখন যে ব্যক্তি যেখানে আছে, যে উচ্চ পদে আছে, সে যদি তার কাজগুলো দায়িত্ব নিয়ে করে, ভালোভাবে করে, তার যে কাজগুলো তাকে দেয়া আছে সেই কাজগুলি যদি সে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে বলা হয় যে দায়িত্বশীল ব্যক্তির মতো সে পরিচয় দিয়েছে, দায়িত্ব নিয়ে সে কাজ করেছে। আবার যে নিম্ন পদে কাজ করে সেও যদি তার যে যে অবস্থানে আছে সেখান থেকে যদি সে তার কাজ সুন্দরভাবে সম্পন্ন করে, তাহলে সেও তার কাজটা দায়িত্ব নিয়ে পালন করলো। তো এরকম যদি প্রত্যেকে, আমরা রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেকের কাজ দায়িত্ব নিয়ে করি, তাহলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপরে সাম্য বলতে আমরা বুঝি সমান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বা পরিণতিতে সাম্য মানে সেই সমান না যে আমিও যে বেতন পাবো আরেকজন যে কম শিক্ষিত মেট্রিক পাস অথবা এসএসসি অথবা এইচএসসি পাস সেও চাকরি করলে সেই একই বেতন পাবে, সেটা না। সাম্য হলো যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সেই কাজে সে পারিশ্রমিক পাবে, তার যোগ্যতা অনুযায়ী, তার কাজ অনুযায়ী সে পারিশ্রমিক পাবে। সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান, এটাকে বলা হয় সাম্য। তাহলে রাষ্ট্রে যদি সেই সাম্য বিরাজ করে, তাহলেই দেশে সুশাসন বিদ্যমান। কখনোই অযোগ্য ব্যক্তিকে তাকে বড় দায়িত্ব দেয়া যাবে না। যে যে দায়িত্ব পাওয়ার উপযুক্ত তাকেই যদি সেই দায়িত্ব দেয়া হয়, তাহলেই বলা হবে দেশে সাম্য প্রতিষ্ঠিত। যদি সাম্য বিরাজমান থাকে, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপরে সেবাধর্মী মনোভাব, অর্থাৎ শাসকই বলি, সরকারি কর্মকর্তাই বলি, প্রত্যেকের ইচ্ছা থাকবে জনগণের সেবা করব। বিশেষ করে যিনি শাসক থাকেন, যারা সরকার গঠন করেন, তাদের ইচ্ছা থাকবে যে জনগণের সেবা করাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল লক্ষ্য। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে, আমাদেরকে নির্বাচিত করেছে জনগণের সেবা করার জন্য। এই সেবার মনোভাব নিয়েই সরকার রাষ্ট্র পরিচালনা করবে। যদি করে, তাহলে দেশে সুশাসন বিরাজ করবে। তারপরে আমরা আসি বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ বলতে কি বুঝি? একই জায়গায় সীমাবদ্ধ থাকে কাজ, সমস্ত কাজগুলি একটা জায়গায় থেকে পরিচালনা করা হয়। আর বিকেন্দ্রীকরণ বলা হয় যে কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়। ঠিক, রাষ্ট্রে অনেক কাজ হয়, অনেক জটিল কাজ হয়, অনেক ঝামেলাপূর্ণ কাজ হয়। কাজগুলো যদি ভাগ করে দেওয়া হয়, বিভাগে ভাগ করে দেওয়া হয়, জেলাতে ভাগ করে দেওয়া হয়, উপজেলাতে ভাগ করে দেওয়া হয়, ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা অফিসের কাজগুলো যদি নিম্নস্তরের যে কর্মচারী আছে তাদের মাঝেও যদি কাজগুলো ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ বিকেন্দ্রীকরণ করা হয়, তাহলে দেশে সুশাসন বিরাজ করবে। এবং প্রত্যেকেই যদি দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে একটি দেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়ে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। তো আমরা এই পর্যন্ত শেষ করলাম বৈশিষ্ট্য। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশে সুশাসন পাঠের গুরুত্ব। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশে সুশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। গুরুত্ব বলতে কি বুঝি? গুরুত্ব হলো গিয়ে যে আমরা কেন কাজটা করব, প্রয়োজনটা কি, কিসের জন্য আমাদের এত প্রয়োজন, কেন প্রয়োজনীয়তা কিসের জন্য, এটা হলো গুরুত্ব। তাহলে আমরা যে পরিণতি ও সুশাসন বিষয়টা পড়ি, এবং যারা পরিণতি ও সুশাসনের স্টুডেন্ট না, তাদেরকেও আমরা বলি যে পরিণতি এবং সুশাসন বিষয়টা পড়া উচিত। কেন এটা বলি? এটা কি বলা হয় প্রয়োজন। কেন পড়তে বলি? প্রয়োজনীয়তা কিসের জন্য? তো এই প্রয়োজন হলো আমরা সেগুলো বলি কেন। নাগরিক চেতনা বৃদ্ধি প্রথম, দ্বিতীয়ত হলো স্বাধীনতা রক্ষা, তারপরে হলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ, তারপর হলো জাতীয় সমস্যার সমাধান। তো নাগরিক চেতনা বৃদ্ধি, আমরা জাতীয় চেতনা বৃদ্ধির জন্য আমরা পরিণতি ও সুশাসন পাঠ করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। চেতনা কি? চেতনা হলো যে রাষ্ট্রের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। একটি রাষ্ট্রকে পরিচালনা করা খুব সহজ বিষয় না, রাষ্ট্রকে পরিচালনা করা অত্যন্ত কঠিন। রাষ্ট্রের মধ্যে নানাবিধ জটিল কাজ থাকে, সেই জটিল কাজগুলো সমাধান করা অনেক কঠিন হয়ে পড়ে। এখন অনেক সময় সেই কঠিন কাজ দেখলে যদি আমরা পিছপা হই, তাহলে
চলবে না, রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে না। আর এই জটিল কাজগুলোকে ঝুঁকি নিয়েও সরকার করে থাকে, দেশের জনগণ করে থাকে। কিসের জন্য? চেতনার জন্য। কারণ দেশের জন্য মমত্ব বোধ আছে, দেশপ্রেম আছে। এজন্য দেখা যায় নিজের জীবনকে বিসর্জন দিয়েও সেই চেতনার জন্য, রাষ্ট্রের জন্য কাজ করে। এটা কি বলা হয়? জাতীয় চেতনা। অর্থাৎ জাতির সংকটকালে নিজের জীবনকে বাজি রেখেও তারপরে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, জাতির জন্য কাজ করতে হবে। তো এটাকেই বলা হয় জাতীয় চেতনা। অনেক বড় বড় কাজ থাকে যে কাজগুলো অন্য রাষ্ট্রের জন্য, অনেক সময় অন্য নিজ দেশের কাজগুলো অন্য রাষ্ট্র হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তখন নিজে সেই ঝুঁকি নিয়ে জাতীয় চেতনার জন্য সেই কাজটা করে। এটাকেই বলা হয় নাগরিক চেতনা বৃদ্ধি। দেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য এই চেতনা আমাদের অবশ্যই থাকে যখন আমরা পরিণতি ও সুশাসন পাঠ করি। তারপরে হলো স্বাধীনতা রক্ষা। স্বাধীনতা বুঝি কারণ দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তো স্বাধীনতা অর্জন করা যত সহজ আমরা বলি, তা রক্ষা করা আরও বেশি কঠিন। কারণ দেখা যায় যে সমস্ত রাষ্ট্রগুলোর পার্শ্ববর্তী ভিন্ন রাষ্ট্র থাকে এবং ওই রাষ্ট্রটা যদি ক্ষুদ্র হয় তাহলে ওই ভিন্ন রাষ্ট্রগুলো পাশাপাশি যে বৃহৎ রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলো অনেক সময় ক্ষুদ্র রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তখন সেই ক্ষুদ্র রাষ্ট্র তার নিজের স্বাধীনতা রক্ষার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। তারা কোনো রকমেরই তাদের স্বাধীনতা, কোনো ধরনের স্বাধীনতা তারা বিসর্জন দিতে চায় না। যেমন বাংলাদেশের কথা যদি বলি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের বিশাল একটা অংশ জুড়ে ভারতের সীমানা। আমরা কখনোই আমাদের এক বিন্দু জমি আমরা ভারতের কাছে ছাড়তে চাই না। তাতে যদি আমরা মনে করি যুদ্ধের প্রয়োজন, তাতে যদি আমরা মনে করি আমাদের রক্ত দেওয়া প্রয়োজন, আমরা যদি মনে করি তাদের সাথে আমাদের টেবিল বৈঠক প্রয়োজন, আমরা যদি বুঝি যে তাদের মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রয়োজন, প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রয়োজন, আমরা সেটা করতেও দ্বিধাবোধ করি না। কেন করি না? কারণ আমরা স্বাধীনতা রক্ষা করতে চাই। তো স্বাধীনতা রক্ষাও হলো একটি চেতনা এবং এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা পরিণতি ও সুশাসন অধ্যয়ন করি। কারণ স্বাধীনতা রক্ষার যে চেতনা জাগ্রত হয় পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে। এরপরে আমরা আসি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ। একটি রাষ্ট্রে বিভিন্ন ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে অনেক মানুষের বসবাস, হাজার হাজার মানুষের, লক্ষ কোটি মানুষের বসবাস। সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চাহিদা থাকে। এই চাহিদা পূরণ করতে সরকার বদ্ধপরিকর এবং কোন ব্যক্তির কী রকম চাহিদা সেগুলো সরকারকে জেনে সেই চাহিদাগুলো পূরণ করতে হয়। এবং অনেক ব্যক্তি হয়তো অনেক চাহিদা থাকে, তারা মনে করে যে আমার এটাই প্রয়োজন এবং সরকার আমাকে দিবে, কিন্তু অনেক সময় সেটা তার জন্য দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তাকে বুঝতে হবে আমার জন্য কোনটা প্রাপ্য, আমার জন্য কোনটা, এটা বোঝার জন্য অবশ্যই পরিণতি পাঠ করা একান্ত প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের বাংলাদেশে সুশাসন পাঠ করা একান্ত প্রয়োজন। তারপর হলো জাতীয় সমস্যার সমাধান। জাতীয় অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদের পরিণতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। যদি পরিণতি ও সুশাসন আমরা পাঠ করি তাহলে জাতির যে সমস্যাগুলো সেগুলো আমরা বুঝতে পারি এবং বুঝতে পারলেই তার সমাধান অবশ্যই করা যায়। তাহলে পরিণতি ও সুশাসন পাঠ করলে জাতীয় সমস্যার সমাধান করা যায়। এরপরে টপিকসটা হলো লাস্ট টপিকস, পরিণতি ও সুশাসনের সাথে অন্যান্য সমাজ বিজ্ঞানের সম্পর্ক। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অন্যান্য সমাজ বিজ্ঞানের সাথে কেন পরিণতির সম্পর্ক? পরিণতি মূলত একটি সমাজ বিজ্ঞান। তো বিজ্ঞান কয় প্রকার? আমরা সাধারণত বলি বিজ্ঞান দুই রকম, একটা হলো সোশ্যাল সায়েন্স আর একটা হলো পিওর সায়েন্স। পিওর সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা এগুলোকে ধরি, আর সোশ্যাল সায়েন্স পরিণতি হলো সোশ্যাল সায়েন্সের মধ্যে। এবং সোশ্যাল সায়েন্সের আরও কিছু বিষয় আছে, যেমন মনোবিজ্ঞান আছে, অর্থনীতি আছে,
ইতিহাস আছে, নীতিশাস্ত্র আছে, ভূগোল আছে, এগুলি সমাজ বিজ্ঞানের অংশ। আর পরিণীতি মূলত একটি সামাজিক বিজ্ঞান। অতএব আমরা পরিণীতি ও সুশাসনকে সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসাবে আমরা জানি। তো সেজন্যই পরিণীতি ও সুশাসনের সাথে অন্যান্য সমাজ বিজ্ঞানের সম্পর্ক। এখন সব সম্পর্কগুলি অনলাইন ক্লাসে আসলে পড়ানো সম্ভব না, তাই আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটির সাথে আমরা সেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা ইতিহাসের সাথে পরিণীতি ও সুশাসনের সম্পর্ক আলোচনা করব, অর্থনীতির সাথে পরিণীতি ও সুশাসনের সম্পর্ক আলোচনা করব, ভূগোলের সাথে আলোচনা করব, নীতিশাস্ত্রের সাথে আলোচনা করব, জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সাথে পরিণীতি ও সুশাসনের সম্পর্ক আলোচনা করব। তো প্রথম হলো ইতিহাসের সাথে পরিণীতি ও সুশাসনের সম্পর্ক। পরিণীতি বলতে আমরা কি বুঝি? আমরা আগেই বলেছি। ইতিহাস কি? ইতিহাস হলো অতীতের ঘটনাবলী সমৃদ্ধ যা, তাই হলো ইতিহাস। ইতিহাস হলো অতীতের ঘটনাবলীকে নিয়ে আলোচনা করে। তো এখানে পরিণীতির সংজ্ঞা কি? পরিণীতি হলো নাগরিক এবং নগরের অধিবাসীকে অথবা রাষ্ট্র নিয়ে যে আলোচনা, সেটাকেই বলা হয় পরিণীতি। তাহলে ইতিহাসে অতীতের ঘটনা, তাহলে ধরো একটা দেশ অথবা একটি রাষ্ট্রের যে তাদের অতীতের ইতিহাস যদি আলোচনা করে কোনো রাষ্ট্রের, তাহলে আলোচনা করলো কি? রাষ্ট্রের কথা আলোচনা করলো, রাষ্ট্রের কি বিষয়গুলি আলোচনা করলো? অতীতের বিষয়গুলি আলোচনা করলো। তাহলে এর থেকেই বোঝা যায় যে পরিণীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক নিবিড়। যেমন আমরা যদি বলি বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমাদের কোনো স্টুডেন্টেরই জন্ম হয় নাই, কিন্তু আমরা স্বাধীনতার সমস্ত প্রেক্ষাপট, স্বাধীনতার যে বিষয়াবলী আমরা সবই কিন্তু জানি। কোত্থেকে জানি? আমরা হয় বই পড়ে জানি, অথবা আমরা পত্রিকাতে জানি, অথবা কারো মুখে শুনে আমরা সেগুলো জানি। তাহলে এই যে জানাটা, এই যে স্বাধীনতার কথা জানাটা, 1952 সালের ভাষা আন্দোলনের কথাটা জানাটা আমরা কিন্তু পড়ে জানি। তাহলে এই যে পড়ে জানা, এটা অতীতের ঘটনা। তাহলে এই যে অতীতের ঘটনাই কিন্তু ইতিহাস। তাহলে ইতিহাসের সাথে সম্পৃক্ত কি হলো? রাষ্ট্র সম্পৃক্ত হলো। ইতিহাসের সাথে সম্পৃক্ত কি হলো? নাগরিক সম্পৃক্ত হলো। তাহলে ইতিহাসের সাথে কার সম্পর্ক হলো? পরিণীতির সম্পর্ক। কারণ নাগরিক এবং রাষ্ট্র পরিণীতির বিষয়। আর সেই আলোচনাটা করলো কোত্থেকে আমরা জানতে পেলাম? ইতিহাস থেকে জানতে পেলাম। অতএব বলা যায় ইতিহাসের সাথে পরিণীতি ও সুশাসনের নিবিড় সম্পর্ক। এরপরে যেটা অর্থনীতির সাথে সম্পর্ক, আমরা অনেক সময় কথায় কথায় বলি অর্থই সকল অনর্থের মূল। আসলে কথাটা ঠিক সেভাবে না। অর্থকে যদি আমরা খারাপ কাজে লাগাই তাহলে তো অনর্থ হবেই, আর যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে তো তার ফল আমরা ভালো পাবই। একটা রাষ্ট্র উন্নত, একটা রাষ্ট্রের অনেক উন্নয়ন হয়েছে, ভালো ভালো স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এগুলি নির্মাণ হয়েছে, তারপরে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কলকারখানা হয়েছে। কিভাবে হলো? অর্থের জন্য হলো। অর্থ না হলে এগুলি হতো না। তাহলে অর্থই যদি অনর্থের মূল হতো তাহলে কি এগুলো হতো না? তাহলে অর্থ কি প্রয়োজন? রাষ্ট্রের উন্নয়নের জন্য, নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অবশ্যই অর্থের প্রয়োজন। তবে সেই অর্থগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে, সঠিকভাবে নাগরিকের উন্নয়নকল্পে, রাষ্ট্রের উন্নয়নকল্পে, নাগরিকের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে সেগুলো যদি খরচ করা হয়, সেগুলো যদি ব্যয় করা হয়, তাহলে জনগণের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, তথা নাগরিকের উন্নয়ন হবে। তাহলে অর্থের সাথে রাষ্ট্রের সম্পর্ক, অর্থের সাথে নাগরিকের সম্পর্ক, অর্থাৎ উন্নয়নের সম্পর্ক। আর উন্নয়ন তো অবশ্যই রাষ্ট্রের, উন্নয়ন তো অবশ্যই নাগরিকের। তাহলে বলা যায় যে অর্থনীতির সাথে অবশ্যই পরিণীতি ও সুশাসনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভূগোল বলতে কি বুঝি? ভূগোল মানে একটা নির্দিষ্ট একটা ভূখণ্ড, অনেক বিশাল ভূখণ্ড হতে পারে, ক্ষুদ্র ভূখণ্ড হতে পারে, সেটাকে বলা হয় ভূগোল। অর্থাৎ ভূপ্রকৃতি নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হলো ভূগোল। তাহলে ভূপ্রকৃতি, রাষ্ট্র কি? রাষ্ট্র তো ভূপ্রকৃতি। তাহলে রাষ্ট্র বলতে যেমন আমরা একটা নির্দিষ্ট, বাংলাদেশ একটা নির্দিষ্ট সীমারেখা আছে, তাহলে এখানে কি একটা ভূখণ্ড, এটা একটা ভূখণ্ড। তাহলে সেই ভূখণ্ডটাই হলো ভূগোলের অংশ, আর এই ভূখণ্ডে বসবাস করে নাগরিক। এই ভূখণ্ডটাই একটি রাষ্ট্র। অর্থাৎ আগে ছিল নগর রাষ্ট্র, এখন আধুনিক রাষ্ট্র। তাহলে ভূগোলের সাথে কি আছে? পরিণীতি এবং সুশাসনের সম্পর্ক আছে। তারপর হলো নীতিশাস্ত্র। নীতি বলতে কি বুঝি?
নীতি বলতে ভালো গুণ, নীতি বলতে সৎ গুণ, নীতি বলতে ভালো যে সমস্ত কার্যাবলী আছে, আদর্শ, মূল্যবোধ, এগুলি নীতিশাস্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে দেশের জনগণ অর্থাৎ নাগরিকবৃন্দ যদি তাদের নীতিগুলি ভালো হয়, আদর্শ যদি ভালো হয়, তারা যদি সৎ হয়, শাসক যদি সৎ হয়, শাসক যদি নীতিবান হয়, শাসক যদি শোষক না হন, তাহলে কি হয়? রাষ্ট্রের উন্নয়ন হয়। আর রাষ্ট্রের উন্নয়ন হলেই নাগরিকের উন্নয়ন হবে। তাহলে বলা যায় যে নীতিশাস্ত্রের সাথে পরিণতি ও সুশাসনের সম্পর্ক আছে। তারপরটা হলো জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সাথে। জনসংখ্যা আমাদের দেশের সম্পদ। আমরা কখনোই জনসংখ্যাকে সমস্যা হিসাবে চিহ্নিত করি না বা মনে করি না। জনসংখ্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে জনসংখ্যা অবশ্যই সম্পদ, তবে সেই জনসংখ্যাও হতে হবে কাম্য। যদি জনসংখ্যা কাম্য জনসংখ্যা হয় তাহলে সেই জনসংখ্যাকে কাজে লাগিয়ে উন্নয়ন করা সম্ভব এবং সেই উন্নয়ন চর্চার মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে। আর জনসংখ্যাকে যদি আমরা সমস্যা হিসাবে মনে করি, জনসংখ্যাকে যদি আমরা কাজে না লাগাই, জনসংখ্যাকে যদি আমরা অলস ফেলে রাখি, তাহলে অলস মস্তিষ্ক কথাই বলে শয়তানের কারখানা, তাহলে সেই অলস জনগোষ্ঠী দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, কখনোই সম্পদে পরিণত হবে না। তাই জনসংখ্যাকে যদি উন্নয়নের স্বার্থে কাজে লাগানো যায় তাহলেই দেশে সমৃদ্ধি আসবে। তো আজকে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। গত ক্লাসে যেটুকু তোমাদেরকে বোঝানো হয়েছিল, বাকিটা প্রথম অধ্যায়ের বাকি অংশ আজকে আমরা শেষ করে দিলাম। তার মানে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।